বাংলাদেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে ইইউ এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে বৈঠকে তিনি এই সহযোগিতা চান। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, আসন্ন নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেবে বিএনপি। এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের বড় সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও গুরুত্বকে তুলে ধরে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস এশিয়া ও প্রশান্ত মহাসাগর বিষয়ক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পাম্পালোনি। বিএনপির পক্ষ থেকে বৈঠকে তারেক রহমান ছাড়াও স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। বাংলাদেশের যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে তারা বেশ বড় একটা নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। আগামী 12 জানুয়ারি বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী এলাকায় তার আগমনকে ঘিরে চলছে প্রস্তুতি। সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গণদোয়ার অংশ নেবেন তিনি। দেশে আসার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর। প্রায় 19 বছর পর বগুড়ায় বাপদাদার ভিটা ও নির্বাচনী এলাকায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বাইরে বগুড়া দিয়েই শুরু হচ্ছে বিএনপির প্রধানের সফরসূচি। বগুড়ায় তার আগমনের খবরে সাধারণ মানুষের পাশাপাশি উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। বগুড়ার সোল আমাদের বগুড়ায় আসতেছে, আসলে আমরা আর কি বলবো, এর চাইতে খুশির আর কিছু নাই। তারেক রহমান আমাদের দেশের সোল, আমরা খুশি, তাই 12 তারিখে আসছে। তারেক রহমানের আগমন উপলক্ষে নতুন রূপে সাজানো হচ্ছে দলীয় কার্যালয়। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে তার সম্ভাব্য অবস্থান স্থল। গণদোয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠ। বগুড়ার ছেলে বগুড়াতে আসবে, এটা আমাদের সবার কাছে খুব ভালো লাগে। বিএনপির সামনে কাপড়ি করা হচ্ছে এবং মাঝখানে মাইজিন টানা হচ্ছে এবং আরও 7 মাথা গোল চত্বর রং করা হচ্ছে। সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়াতে তারেক রহমান অংশ নেবেন বলে জানিয়েছেন বিএনপি। তিনি উত্তরবঙ্গে আসছেন, জাস্ট আমাদের এখানে একটা গণদোয়ায় তিনি অংশগ্রহণ করবেন এবং 11 তারিখে তিনি ঢাকা থেকে যখন রওনা দিবেন, পথের মধ্যে আপনি জানেন ঢাকা থেকে প্রত্যেকটা প্রান্তরে তার জন্য লোক অপেক্ষা করবে। তো বগুড়াবাসী এমনি আনন্দিত, উচ্ছ্বাসিত, কিন্তু আবার শোকেরও বিষয় আছে। আমাদের প্রিয় নেত্রী মারা গিয়েছে, আমরা সেভাবে উচ্ছ্বাসের সঙ্গে কিছু করতে পারছি না। বগুড়ার কর্মসূচি শেষে রংপুরে জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করতে যাবেন তিনি। তার এই সফর ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাগমের আশা বিএনপি নেতাদের। জাহিদ হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফেরত চান 164 জন। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে আবেদন করেছেন 122 জন। প্রার্থীদের বৈধতা দেওয়ার ক্ষেত্রে ইসির পক্ষপাতিত্বের অভিযোগ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। ইসির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদেরও। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল। মঙ্গলবার দ্বিতীয় দিনে আবেদন করেন 122 জন। এ নিয়ে 2 দিনে মোট আপিল জমা হলো 164টি। আপিলকারীদের বেশিরভাগই স্বতন্ত্র। তাদের অভিযোগ, নানা জটিলতায় ফেলে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে দূরে রাখতে চাইছে কমিশন। সমস্ত কাগজপত্র দিয়েছি, কিন্তু 1% সংখ্যার যে সিরিয়াল আছে 1, 2 থেকে ক্রম নাম্বার, এই ক্রম নাম্বারে কোথাও একটু তারা ব্রেক বলেছে। আমি সেই ব্রেকটাকে চ্যালেঞ্জ করার পরে পৃষ্ঠা ওয়াইজ আমি মিলিয়ে দিয়েছি, সুতরাং সেইখান থেকে শুনানিতে ওইটা বলে আমাকে বাতিল করেছে। সুতরাং আমি মনে করি সকল স্বতন্ত্র প্রার্থীর সাথে এটা অন্যায় হচ্ছে। 1% আমরা জমা দেওয়ার পরে এখন 10 জন যাচাই করার পরে বলতেছে আমরা ওদেরকে ওখানে পাইনি। ঢাকা শহর তো সবাই এক জায়গায় বসে থাকে না, তো পায় নাই, এটার জন্য তো আমাদের প্রার্থীরা বাতিল করতে পারে না। তো এটা আসলে সুস্থ নির্বাচনের কোনো দেখতেছি না। মঙ্গলবার দুপুরে সিসির সাথে বৈঠক করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠক শেষে আসিফ অভিযোগ করেন, প্রার্থীদের বৈধতা দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে কমিশন। একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসনের এক ধরনের একতরফা এবং পক্ষপাতিত্বের পরিচয় আমরা দেখেছি। জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকব না। আমরা
প্রয়োজনে আবার রাজপথে নামবো। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে 9 জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। 18 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি হবে সব আপিলের। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া 15% অস্ত্র ও 30% গুলি এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচনের পরিবেশ রক্ষার জন্য ভোটের আগে এসব অস্ত্র ও গুলি উদ্ধার জরুরি বলে মনে করেন তিনি। মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। লুট হওয়া অস্ত্র উদ্ধার হলে মানুষের মধ্যে আস্থা ফিরবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের সময় কোনো দল বা গোষ্ঠী অপকর্ম করে যেন পালাতে না পারে সেজন্য নজরদারি বাড়ানোর আহ্বান জানান নির্বাচন কমিশনার। বলেন, নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের স্বচ্ছ, নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান সানাউল্লাহ। চেক পয়েন্ট অপারেশন পরিচালনা করতে বলেছে। চেকপোস্ট বসিয়ে ব্যাপক হারে অপারেশন পরিচালনা করা। এই চেকপোস্টগুলো হতে পারে স্ট্যাটিক, হতে পারে মোবাইল, যাতে করে সন্ত্রাসীদের চলাচল এবং অবৈধ অস্ত্রের চলাচল রোধ করা যায়। জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট করায় এনসিপির ভেতরে বাইরে চাপ বেড়েছে। দিন দিন বাড়ছে দলটির পদত্যাগী শীর্ষ নেতার সংখ্যা। তাদের অভিযোগ, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এনসিপিকে জামায়াতের উপর নির্ভর করতে হবে। জোটে জামায়াতই প্রধান শক্তি হওয়ায় তাদের সঙ্গে এনসিপির কোনো আদর্শিক পার্থক্য থাকবে কিনা নিয়েও সন্দেহ রয়েছে। জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য গঠনের সিদ্ধান্তের পর থেকেই দলের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় এনসিপির। সময়ের সাথে সেই অসন্তোষ এখন প্রকাশ্য বিভক্তির রূপ নিয়েছে। দিন দিন বাড়ছে দলটির পদত্যাগী শীর্ষ নেতাদের সংখ্যা। সেই সঙ্গে যুক্ত হয়েছে দলীয় প্রধান নাহিদ ইসলামের হলফনামায় উল্লেখিত আইন নিয়ে রাজনৈতিক অঙ্গনের বিতর্ক। এসব কারণে দলটির পরিচিত মুখগুলোর একটি বড় অংশই ইতোমধ্যে দল ছেড়েছে। পদত্যাগীদের মধ্যে আছেন ডাক্তার তাসনিম জারা, তাসনুভা জাবিন, ফারহাত আলম ভুইয়া, আজাদ খান ভাসানী, খালেদ সাইফুল্লাহ, মুশফিকুস সালেহীন সহ আরও অনেক কেন্দ্রীয় নেতা। পদত্যাগী সদস্যদের মতে, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে এনসিপিকে জামায়াতের অনুমতির ওপর নির্ভর করতে হবে। জোটে জামায়াতই প্রধান শক্তি হওয়ায় দলটির সঙ্গে এনসিপির আদর্শিক পার্থক্য কার্যত থাকবে না। এই জামাতের সাথে গেলে যে ফোর্সটাকে আমরা আসলে এম্পাওয়ার করব, তারা সেই সংস্কৃতি নির্মাণের ক্ষেত্রে কিছুটা অন্তরায় হয়ে দাঁড়াবে। জামাতের নেটওয়ার্ক থেকে আসলে এনসিপি বেরিয়ে আসতে পারবে কিনা, এটা নিয়ে আমাদের এক ধরনের শঙ্কা রয়েছে। এনসিপির নেতারা বলছেন, দেশের বৃহত্তর স্বার্থে সংসদে যাওয়ার উদ্দেশ্যেই বৃহত্তর জোটের সিদ্ধান্ত। যারা চলে গেছেন তাদের উচিত ছিল দলের গণতান্ত্রিক সিদ্ধান্ত মেনে নিয়ে অপেক্ষা করা। নির্বাচনী স্বার্থে এবং দেশের বৃহত্তর স্বার্থে আমাদের পার্লামেন্টে আসা উচিত, এবং সেই কারণে আমরা একটা বৃহত্তর অ্যালায়েন্সের মধ্যে এসেছি যাতে আমাদের শক্তি বৃদ্ধি হয়। অনেক সময় যারা চলে গেছে তারা নিজেরাও পস্তায়, তাদের উচিত ছিল অপেক্ষা করা। বিশেষজ্ঞরা মনে করেন, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের জোট গঠনের বিষয়ে স্পষ্ট আইন থাকা উচিত। কারণ ভবিষ্যতেও বিভিন্ন দলের আদর্শবিহীন ঐক্য বা জোটবদ্ধতা নানা রকম সমস্যা সৃষ্টি করতে পারে। এই জোটগুলো নির্বাচনের আগে আগে বন্ধ করা উচিত আইন করে। জোট হবে আপনার কবে? 10 বছর আগে। আপনার সাথে কোনো আদর্শিক সম্পর্ক নাই, আপনার সাথে কোনো লেনাদেনা নাই, হঠাৎ করে আপনি জোটে কীভাবে আসেন? বিশ্লেষকরা বলছেন, পদত্যাগের হিড়িক আর দলের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান শেষ পর্যন্ত এনসিপিতে বড় ধরনের ভাঙন সৃষ্টি করবে কিনা তা নির্ভর করছে দলের নেতৃত্বের বর্তমান কর্মকাণ্ডের উপর। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনী 3 আসনে জমে উঠছে ভোটের লড়াই। মাঠে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলনের জোর প্রতিদ্বন্দ্বিতা। পিছিয়ে নেই অন্য দলের প্রার্থীরাও। আসনটিতে হেভিওয়েট প্রার্থী বিএনপির আব্দুল আউল মিন্টুকে চ্যালেঞ্জ করছেন জামায়াতের প্রার্থী ফখরুদ্দিন মানিক। এদিকে যোগ্য প্রার্থী বাছাইয়ে নানা হিসাব করছেন ভোটাররা। সোনাগাজী দাগনভূয়া উপজেলা নিয়ে ফেনী 3 আসন। 1991 সালের পর থেকে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আসনটিতে 5 বার জয় পায় দলটি। এবার এখানে মোট প্রার্থী 9 জন, আর মোট ভোটার 5,03,087 জন। এবার এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। এবারই প্রথম এই আসনটি থেকে প্রার্থী হয়েছেন তিনি। আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো ফেনীর জনগণের মান উন্নয়ন করা। সে যখনই আপনি জীবন মান উন্নয়নের কথা বলেন, তাতে অর্থনৈতিক অবস্থা, তাতে শিক্ষা ব্যবস্থাপনা, স্বাস্থ্যের ব্যবস্থাপনা সবই চলে আসে। আসনটিতে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীর প্রার্থী ফখরুদ্দিন মানিককেও দেখছেন ভোটাররা। আছেন ইসলামী আন্দোলনের প্রার্থী সাইফুদ্দিন শিপনও। আমরা আমাদের ছাত্রদের জন্য, যুবকদের জন্য,
পড়াশোনার পরিবেশের পাশাপাশি তাদের কর্মসংস্থান চাই। প্রশাসনের সর্বস্তর থেকে যে দুর্নীতি এবং ঘুষ বাণিজ্য রয়েছে এগুলো দূর করতে চাই। নির্বাচিত হইতে পারি, জনগণ যদি আমাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন তাহলে সেই ক্ষেত্রে জনগণের সর্বোচ্চ নাগরিক অধিকার যেটা এটা প্রতিষ্ঠিত করব। এই দেশের জনগণ এই দেশের মালিক, ওই মালিক হিসেবে ওনারা বসবাস করবেন। ভোটাররা বলছেন ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও সমাজসেবায় উন্নতি করবে এমন জনবান্ধব জনপ্রতিনিধি খুঁজছেন তারা। যারা কাজ করবে আমরা তাদেরকে ভোট দেব। নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কাজ চলছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। আইন শৃঙ্খলা রক্ষার্থে যেভাবে ডেপ্লয়মেন্টের প্ল্যান করা হয়েছে আমরা এবং বিভিন্ন রকম কমিটি, ভিজিলেন্স কমিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটি ফর্ম করা হয়েছে, আমরা সেগুলো করেছি। আমরা সেগুলো সভা করে সেইভাবে আমরা ব্যবস্থা নিব। জয়ের মুকুট কার মাথায় উঠবে জবাব মিলবে 12 ফেব্রুয়ারি। ভোটাররাও বলছেন সেদিন পর্যন্ত চলবে তাদের হিসাব নিকাশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে এনসিপির প্রার্থী সার্জিস আলমের হলফনামার অসঙ্গতি খতিয়ে দেখবে দুদক। মঙ্গলবার ব্রিফিংয়ে একটি পত্রিকার সংবাদের দৃষ্টি আকর্ষণ করা হলে একথা বলেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া দুর্নীতির অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা ইকবাল সহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আসন্ন সংসদ নির্বাচনে এনসিপি নেতা সার্জিস আলমের হলফনামার তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করেছে একটি গণমাধ্যম। প্রকাশিত সংবাদে জানা গেছে নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন সার্জিস। সেখানে তার বার্ষিক ব্যবসায়িক আয় উল্লেখ করেন ৯ লাখ টাকা, কিন্তু ২০২৫-২৬ এর আয়কর রিটার্নে তার আয় দেখানো হয় ২৮,৫,০০০ টাকা। তার এই আয়ের তথ্যের অসঙ্গতি নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে সোমবার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান জানান আসন্ন নির্বাচনে প্রার্থীদের হলফনামা সম্পর্কিত প্রকাশিত সংবাদের পর্যালোচনা করবে দুদক। আর মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক বলেন, গণমাধ্যমে প্রার্থীদের নিয়ে প্রচারিত বা প্রকাশিত সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ অভিযোগ পেলে তা খতিয়ে দেখবে দুদক। আমি কিন্তু সুনির্দিষ্টভাবে বলেছি, যদি বস্তুনিষ্ঠ এবং সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে আসে তাহলে আমাদের এই সংক্রান্তে যে যাচাই বাছাই কমিটি রয়েছে তারা সেই বিষয়গুলি পর্যালোচনা করবেন। ৬১৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক। পাশাপাশি বিজ্ঞাপন প্রচারের নামে ৮,১৭,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান HBM ইকবাল সহ ১৫ জনের বিরুদ্ধে করা হয়েছে মামলা দায়ের। বিজ্ঞাপন প্রচারের নামে 5টি কার্যাদেশের বিপরীতে ৮,১৭,০০,০০০ টাকা আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া দুদককে তথ্য দিয়ে সহায়তা না করার অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের প্রোফাইল সরকারের নজরে আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। প্রেস সচিব জানান, গণভোটের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে ইমামদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। অন্য ধর্মের যাজকদের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করতেও বৈঠক হয়েছে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পন্ন হচ্ছে বলে জানান শফিকুল আলম। জানান, পুলিশের বডি ক্যাম ব্যবহার বিষয়ে অ্যাপ তৈরি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রেস সচিব বলেন, বাংলাদেশের পোস্টাল ব্যালটের মডেল নিয়ে ইইউ, ইউএনডিপি, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ আগ্রহ দেখিয়েছে। এটি সরকারের অন্যতম সাফল্য। সিকিউরিটি, তাদের পলিটিক্যাল পার্টি লিডারদের সিকিউরিটি অবশ্যই আমাদের একটা টপ প্রায়োরিটি। সেটা নিয়ে পুলিশ কাজ করছে, বিশেষ করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এটা নিয়ে খুব কাজ করছে। আর এরপরেও যদি স্থানীয় লেভেল থেকে যদি তারা সিকিউরিটি চান সেটা অবশ্যই পুলিশ খতিয়ে দেখবেন তাদের কতটুকু। হোম মিনিস্ট্রি নিজে একটা অ্যাপ ডেভেলপ করছে যাতে বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো প্লেসে যদি কোনো ধরনের ভোটিংয়ের ক্ষেত্রে কোনো ডিসরাপশন হয়, কোনো ভায়োলেন্স হয়, সেটা যেন ইমিডিয়েটলি সেন্ট্রালি এটা জানা যায় যে কোনো জায়গায়। ফলে যে কোনো সিকিউরিটি ফোর্স আরও যদি মোবিলাইজ করার প্রয়োজন হয় সেই কাজটা করা যায়। একদিকে স্কুলে ৮ লাখের মতো আসন ফাঁকা, অন্যদিকে অনেক শিক্ষার্থী এখন পর্যন্ত ভর্তি হতে পারেননি। সবারই নির্দিষ্ট কয়েকটি স্কুলে ভর্তির টার্গেট, এ কারণেই অন্য স্কুলে এত বেশি আসন ফাঁকা পড়ে আছে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় বলছে, যেসব স্কুলে আসন ফাঁকা সেখানে চাইলেই শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। সারা দেশের সরকারি স্কুলে 1,21,596টি আসনের বিপরীতে 7,19,858 শিক্ষার্থী আবেদন করে। ভর্তির সুযোগ পেয়েছে 1,07,521 জন শিক্ষার্থী। আসন খালি আছে 14,075টি। বেসরকারি স্কুলে 10,72,917টি আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছিল 3,36,196 জন শিক্ষার্থী। ভর্তির সুযোগ পেয়েছে 1,97,978 জন। এ অবস্থায় 8.5 লাখের মতো আসন ফাঁকা থাকলেও অসংখ্য শিক্ষার্থী এখনো কোনো স্কুলে ভর্তি হতে পারেনি। আসন সংখ্যা কম থাকার কারণে অনেক আমার আত্মীয়স্বজন অনেকেই বা এখনো ভর্তি হতে পারেনি, কোথাও টিকে নাই এবং কোনো ভালো মানসম্পন্ন স্কুলও পাচ্ছে না ভর্তি হওয়ার জন্য। শিক্ষা গবেষকরা বলছেন, সব অভিভাবকই চান নামী স্কুলে সন্তানকে ভর্তি করাতে। এর ফলে বেশিরভাগ স্কুলের আসনই ফাঁকা থাকছে, আবার অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারছে না। একটা জবাবদিহিতার আওতায় আনা উচিত, আবার একটা নীতিগতভাবে সিদ্ধান্ত হওয়া উচিত এরকম যে প্রত্যেকটা স্কুল, বিশেষ করে এলিমেন্টারি লেভেলের স্কুলগুলো একটা সার্টেন লেভেল পর্যন্ত অথবা শুধুমাত্র প্রাথমিক স্তর পর্যন্ত সবাই একই ধরনের কারিকুলাম পড়াবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, যেসব স্কুলে আসন ফাঁকা আছে শিক্ষার্থীরা চাইলেই সেখানে ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে আসনের থেকে আবেদন বেশি থাকলে লটারির মাধ্যমে ভর্তি করা হবে। তারা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেনি, কিন্তু যেখানে এখনও শূন্য অবস্থায় আছে বা ভর্তি হওয়ার মতো সুযোগ আছে, সেখানে তারা আবেদন করলে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী তারা লটারির মাধ্যমে, স্থানীয় লটারির মাধ্যমে ভর্তির আয়োজন করতে পারে। এদিকে সব স্কুলকে একমানের করতে না পারার ব্যর্থতার কারণেই প্রতি বছর এই অবস্থার সৃষ্টি হচ্ছে বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মূল্যস্ফীতির চাপ যেন পিছু ছাড়ছে না। সদ্য বিদায়ী 2025 সালে গড় মূল্যস্ফীতি হয়েছে 8.79%। তবে এর সাথে তাল মিলিয়ে বাড়ছে না মজুরি। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর প্রকৃত আয় কমে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতির লাগাম টানতে না পারলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও কমবে। চাল, ডাল, তেল, সবজি সহ প্রায় সব নিত্যপণ্যের দামই এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। গবেষণা সংস্থা পিপিআরসির এক জরিপে দেখা গেছে, মধ্যবিত্ত পরিবারের গড় মাসিক ব্যয় এখন আয়ের চেয়ে বেশি। ফলে সংসার চালাতে গিয়ে কেউ সঞ্চয় ভাঙছেন, কেউ আবার ঋণের দিকে ঝুঁকছেন। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী নভেম্বরে মজুরি বৃদ্ধির হার 8.04%, যেখানে মূল্যস্ফীতি 8.29%। টানা 45 মাস ধরে মজুরি মূল্যস্ফীতির নিচে রয়েছে, অর্থাৎ আয় বাড়লেও তা মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। এদিকে খাতভিত্তিক হিসেবে কৃষি, শিল্প ও সেবা খাতে মজুরি বাড়লেও তা মূল্যস্ফীতির চাপ সামাল দেওয়ার মতো পর্যাপ্ত নয়। 1 কেজি চাল 65 টাকা কিনতে হয়, 70 টাকা কিনতে হয়, একদম নর্মাল না। ওটা আমাদের কেনার মতো ক্যাপাসিটি থাকে না। তো ইনকাম করি, তার চাইতে খরচ বাইরে গেছে বেশি, এই জন্য আমাদের চলাফেরা অনেক কষ্ট। এখন বর্তমানে জীবনধারণ খুবই কষ্টকর, কারণ আয় তো বাড়ছে না, কিন্তু দ্রব্যমূল্যের দাম তো বাড়ছে। স্বল্প আয়ের যারা আছে, যেরকম চাল, ডাল, সব কিছুই তো দাম বাড়তি। মানুষ আসলে যা প্রয়োজন তার থেকে কমই কিনতেছে। এদিকে আয় ব্যয়ের বৈষম্য কমাতে মূল্যস্ফীতির সঙ্গে মজুরির হার সমন্বয়ের পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। মূল্যস্ফীতির কষাঘাত এবং ব্যয়ের সাথে তাল না মিলানো, আয়ে যেভাবে হচ্ছে এবং ব্যয়ের মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধানের কারণে মানুষ কিন্তু প্রকৃতপক্ষে আমি বলবো দেশের প্রতি, সরকারের প্রতি এবং প্রকৃতপক্ষে নিজের প্রতিও আস্থাহীনতায় ভুগছে। বিশেষজ্ঞদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু মুদ্রানীতি নয়, বাজার তদারকি ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন জরুরি। পাশাপাশি স্বল্প আয়ের মানুষের জন্য সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোর তাগিদ তাদের। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 বছর আগে উদ্বোধন হলেও চাঁদপুরের মত্তবে ভূগর্ভস্থ পানি শোধনাগারটি কোনো কাজেই আসছে না স্থানীয়দের। পানির লাইনে লিকেজ সহ নানা জটিলতায় সরবরাহ করা যাচ্ছে না বিশুদ্ধ পানি। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও নাগরিক সেবা বঞ্চিত স্থানীয়রা। প্রকল্পে জড়িতদের দুর্নীতি ও তদারকির অভাবকে দায়ী করছেন তারা। বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে 2022 সালে চাঁদপুরের মত্তব উত্তর উপজেলার ছ্যাঙ্গারচর পৌরসভায় ভূগর্ভস্থ পানি শোধনাগার উদ্বোধন করা হয়। তবে 3 বছর পরও পুরোপুরি চালু করা যায়নি এটি।
লাইনের লিকেজ ও রক্ষণাবেক্ষণের অভাবে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। অনেক এলাকার পানিতে মিলছে ময়লা ও শ্যাওলা। নাগরিক সেবার বদলে উল্টো ভোগান্তিতে পৌর এলাকার বাসিন্দারা। যেই লক্ষ্যে এই পানি শোধনাগার করা হয়েছিল আমরা আসলে সেই পানিগুলো পাচ্ছি না। আর মাঝে মধ্যে থেকে জানতে পারছি এই পানি খুবই ময়লা এবং বিষাক্ত পানি। এই কারণে আমরা এই পানি নেওয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় 11 কোটি টাকা। সুফল না মেলায় দুর্নীতি ও তদারকির অভাবকে দায় দিচ্ছেন এলাকাবাসী। মেশিনের ত্রুটি সহ নানা জটিলতার কথা স্বীকার করেন পানি শোধনাগারের দায়িত্বে থাকা অপারেটরও। কাজ করতে পাই ভালো না, জায়গা জায়গা ভাঙ্গা জায়গা ময়লা পানি আছে, ময়লা পানি উঠে আবার ভাঙ্গা আবার পানি ঢুকে। এখানে যে পরিমাণ লোক দরকার, জনবল দরকার, ওই পরিমাণ আমাদের লোক নাই, যার বিধায় এখানে এটা চালানো সম্ভব হচ্ছে না প্রতিনিয়ত। পাইপের লিকেজ মেরামত সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের আশ্বাস পৌর প্রশাসকের। পানি শোধনাগারটাকে আমরা পরিষ্কার করব এবং যেখানে লাইন লিকেজ আছে কিংবা পানি অপচয় হচ্ছে সেই জায়গাগুলোকেও আমরা মেরামত করার জন্য বিশেষ করে চেষ্টা করছি যে স্টাফ যদি নাও পাওয়া যায় তাহলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে অন্য কোনো পৌরসভা থেকে এনেও যদি তাদেরকে কাজ করানো সম্ভব হয় সেটা করার মাধ্যমে আমরা একটু ইতিবাচক কিছু পরিবর্তন আনার চেষ্টা করব। 450 ঘনমিটার ধারণ ক্ষমতার পানি শোধনাগারটির মাধ্যমে ছেঙ্গারচর পৌরসভার প্রায় 60,000 মানুষের কাছে বিশুদ্ধ পানি পৌঁছানোর লক্ষ্য। তবে আওতায় এসেছেন মাত্র 300 গ্রাহক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে।